একজন ঠান্ডা মাথার ডাকাত, একজন অদম্য পুলিশ অফিসার। দুজনই ছিল মারাত্মক প্রতিভাবান, কিন্তু তাদের পথ ছিল পুরোপুরি ভিন্ন। একজন চায় পালাতে, অন্যজন চায় তাকে থামাতে। এরপরই শুরু হয় আইন আর অপরাধের মাঝখানের এক মারাত্মক খেলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে কে জিতবে, অপরাধ নাকি আইন? আর এমনই এক উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লুফে নিতে পারো আজকের এই সাপলুডু গল্পের আসল রহস্য। গল্পের শুরুতেই আমরা একটি ট্রেন দেখতে পাই। ট্রেনটি স্টেশনে থামতেই ট্রেনের ভিতর থেকে নীল নামের একটি ব্যক্তি বেরিয়ে আসে। নীল ছিল এই শহরের সবচেয়ে সুনামধন্য এবং ডেডিকেটেড ডাকাত। তার টার্গেট এখনও পর্যন্ত মিস হয়নি। এরপর স্টেশন থেকে নীল সোজা একটি হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে হাসপাতালের একটি ড্রেস পরে নেয়। তারপর হাসপাতালের ভেতর দিয়ে এমন ভঙ্গিতে হাঁটতে থাকে যেন তাকে দেখে মনে হচ্ছিল সেই হাসপাতালেরই কেউ একজন। একটু পরেই সে একটি অ্যাম্বুলেন্স নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা নীলের এক সহকর্মী ক্রিসকে দেখতে পাই। সে একটি কনস্ট্রাকশন সাইটে এসেছিল কিছু বিস্ফোরক পদার্থ কিনতে। তারা মূলত তাদের শহরের একটি ব্যাংক ডাকাতির প্ল্যানিং করছিল। এর পরের সিনে আমরা লস অ্যাঞ্জেলেসের নাম করা এক ডিটেকটিভ ভিনসেন্টকে দেখতে পারি। প্রতিদিনের মতোই সে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। অন্যদিকে আমরা নীল এবং ক্রিসকে রাস্তায় একটি গাড়ি নিয়ে অপেক্ষা করতে দেখি। মূলত আজকের দিনেই তারা ব্যাংক ডাকাতির জন্য এখানে এসেছে। তাদের সাথে আরও 3 জন কর্মী ছিল। তারা সবাই সেখানে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। একটু পরেই আমরা রাস্তায় একটি বড় ট্রাক দেখতে পারি। সে ট্রাক নিয়ে মাইকেল নামের একজন নীলকে সাহায্য করতে এগিয়ে এসেছে। তারা সবাই ওয়াকিটকির মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেক্টেড ছিল। এখনও পর্যন্ত সকল পরিস্থিতি তাদের প্ল্যান মোতাবেক চলছিল। তারপরই সেখানে একটি বড় কাভার্ড ভ্যান চলে আসে, যার ভেতরে ব্যাংকের কিছু মূল্যবান দলিলপত্র ছিল। নীল তখন তার অ্যাম্বুলেন্স সেই কাভার্ড ভ্যানের সামনে থামিয়ে দেয়, যার ফলে কাভার্ড ভ্যানটি সেখানেই দাঁড়িয়ে যায়। আর এই সুযোগে মাইকেল তার বিশাল ট্রাক দিয়ে সেই কাভার্ড ভ্যানের গায়ে সজোরে আঘাত করে, যার ফলে ভ্যানটি সেখানেই উল্টে যায়। সাথে সাথে নীল এবং তার সহকর্মীরা বাইরে বেরিয়ে আসে। নিজেদের সুরক্ষার জন্য তারা তাদের মুখে সাদা রঙের মাস্ক পরেছিল। নীল তখন একটি ঘড়িতে 3 মিনিটের টাইমার সেট করে তার টিমকে বলে, আমাদের হাতে মাত্র 3 মিনিট সময় আছে, আর এর মধ্যেই তোমাদের কাজ দ্রুত কমপ্লিট করতে হবে। আর এই সময় ক্রিস একটি বিস্ফোরক দিয়ে সেই কাভার্ড ভ্যানের দরজা উড়িয়ে ফেলে। সাথে সাথে তারা সেই কাভার্ড ভ্যানের ভিতরে ঢুকে গার্ডদের মাথায় বন্দুক তাক করে এবং সেখান থেকে সবাইকে বাইরে বের করে দেয়। এরপর নীল সেখানে থাকা সকল ফাইলগুলোর মাঝখান থেকে একটি মূল্যবান ফাইল খুঁজে বের করে। এ সময় ভ্যানগ্রু নামের একজন সেই গার্ডদের উপর নজর রাখছিল। কাভার্ড ভ্যানে থাকা সেই গার্ডগুলো আগে থেকে আহত হওয়ার কারণে তাদের উপর কোনো প্রতিশোধ তারা নিতে পারছিল না। নীল তখনও পর্যন্ত এই ফাইলটি খুঁজে যাচ্ছিল। আর এই সময়ে নীলের একজন সহকর্মী বলে, আমাদের হাতে মাত্র 18 সেকেন্ড সময় আছে। সাথে সাথে তাদের আরেকজন সদস্য রাস্তায় সিগলের মতো একটি ফাঁদ বানিয়ে রাখে, যেন পুলিশ সেখানে আসতেই তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। একটু পরেই তারা সেই মূল্যবান ফাইলটি পেয়ে যায়। ভেনগ্রু তখন রাগের মাথায় একজন গার্ডকে গুলি করে হত্যা করে। আসলেও ভেনগ্রু ছিল একজন সাইকো। তার এই ভুলের কারণে সবগুলো গার্ডকে হত্যা করতে তারা বাধ্য হয়, কারণ বেঁচে থাকা সব গার্ডগুলো তাদের কথা বলে দিতে পারে। পালানোর আগের মুহূর্তে তারা তাদের ড্রেস চেঞ্জ করে, এমনকি তারা নীলের নিয়ে আসা সেই অ্যাম্বুলেন্সে চেপে পালাতে শুরু করে। তবে এতক্ষণে পুলিশ সেখানে চলে আসে, কিন্তু রাস্তায় ডাকাত দলের ওই ফাঁদের জন্য পুলিশের সবগুলো গাড়ি পাংচার হয়ে যায়। ফলে তারা আর ডাকাতের পিছু করতে পারে না। ওদিকে ডাকাতেরা যখন শহরের বাইরে চলে আসে, তখন তারা সেই অ্যাম্বুলেন্স থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর ক্রিস একটি কেমিক্যাল ব্যবহার করে পুরো অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দেয়, যেন সেখানে তাদের কোনো প্রমাণই অবশিষ্ট না থাকে। এরপরই তারা সবাই অন্য একটি গাড়িতে শিফট হয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে নীল নেট নামের একটি ব্যক্তির সাথে দেখা করে। নেট মূলত নীলের যাবতীয় টাকা পয়সা নিজের কাছে সেভ করত। নেট ডাকাতি করা সে ফাইলটি দেখে নীলকে বলে, এই ফাইলের মূল্য বর্তমান বাজারে $1.6 মিলিয়ন মতো হবে, আর আমি জানি এই ফাইলটি কার। সে আরও বলে, এই ফাইলটি হলো রজার নামের একজন ব্যক্তির। এই ফাইল এখন আমি তার কাছেই আবারও বিক্রি করে দেব। এরপরে নীল সেখানে আরও একটি ডাকাতির অফার পেয়ে যায়। নেট সেখানে নীলকে বলে, এই মিশনটি আমরা কেলসো নামের একজন ব্যক্তি থেকে পাবো, যার কারণে খুব তাড়াতাড়ি তার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। এরপর নীল সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা ডিটেকটিভ ভিনসেন্টকে দেখতে পারি। সে এখন ডাকাতির তদন্ত করতে এখানে এসেছে। এরপর ভিনসেন্ট খুব সূক্ষ্মভাবে ডাকাতি এরিয়া দেখে বলে, ডাকাতেরা খুব সূক্ষ্ম ব্রেনের মাধ্যমে এই মিশনটি কমপ্লিট করেছে, যার ফলে আমরা কোথাও কোনো প্রমাণই খুঁজে পাচ্ছি না। এরপর সে তার সহকর্মীদের বলে শহরের সকল বড় ডাকাতদের সাথে কথা বলতে। তারপর দেখা যাবে এই ডাকাতির বিষয়টি কোনোভাবে তদন্ত করা যায় কিনা। পাশাপাশি সে বলে কোনো খবর মিললে অবশ্যই তাকে তাড়াতাড়ি জানিয়ে দিতে। এরপরেই আমরা নীলের পুরো টিমকে একসাথে দেখতে পারি। তারা একসাথে ছোট একটি হোটেলে খাচ্ছিল। তবে নীল তখনও পর্যন্ত সবার উপর প্রচণ্ড রেগেছিল। এমনকি একটা সময় নীল রাগের মাথায় ভেনগ্রুকে মারতে শুরু করে এবং তাকে বলে, তুই কেন এই গার্ডকে মারতে গেলি? গার্ডকে না মারলে পুলিশ এই ডাকাতির তদন্ত কোনোভাবেই করতো না। আমরা খুব সহজেই এই কেস থেকে বেরিয়ে যেতে পারতাম। আর রাগ করা তো খুবই স্বাভাবিক, কারণ ভেনগ্রুরের একটা বোকামিতেই তারা সবাই এখন পুলিশের মেইন টার্গেট হয়ে উঠেছে।
ওদিকে নীল যখন ভেনগ্রুকে হোটেলের মধ্যে পেটাচ্ছিল তখন হোটেলে থাকা সবাই তাদের দিকে হা করে তাকিয়েছিল। তাদের অবস্থা সে সময় একেবারে লজ্জাজনক হয়ে ওঠে। তাই নীল তখন ভেনগ্রুকে নিয়ে একটি পার্কিং এরিয়াতে যায় এবং তার রাগ তখনও পর্যন্ত না মেটার জন্য উড়াধুরা তাকে পিটতে থাকে। একটা সময় নীল তার বন্দুক বের করে ভেনগ্রুকে গুলি করার মতো পরিস্থিতিতে পৌঁছে যায়। অবস্থা যখন খুবই উত্তেজনাপূর্ণ তখনই সেখানে নীল পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়, যার ফলে তার রাগারাগিগুলো কোনো রকম থামিয়ে বন্দুকটি লুকিয়ে ফেলে। একটু পরে নীল যখন ভেনগ্রুকে আবারও মারতে যায় ঠিক তখনই দেখা যায় ভেনগ্রু অলরেডি সেখান থেকে পালিয়ে গেছে। নীল সহ তার সহকর্মী সবাই তখন ভেনগ্রুকে খুঁজতে এদিক ওদিক ছুটতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তাকে কোথাও খুঁজে পায় না। এরপর থেকে ভেনগ্রু তাদের টিম থেকে বেরিয়ে যায় এবং রীতিমতো তাদের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। পরের সিন আমরা দেখতে পারি ক্রিস তখন বাসায় চলে আসে। তার ওয়াইফ শার্লি তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, আর এই খারাপ ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে আজকে ক্রিস বাসায় আসার সময় কম টাকা এনেছে। বন্ধুরা, আমার তো মনে হয় ক্রিসের যে ওয়াইফ, এমন ওয়াইফ থাকার চেয়ে না থাকাই ভালো, কারণ তোমরাই কল্পনা করো এমন ওয়াইফ যদি তোমরা পাও তাহলে তোমাদের কি অবস্থা হবে। তো যাই হোক, অন্যদিকে ভিনসেন্ট এই পুরো কেস নিয়ে খুবই সিরিয়াস হয়ে পড়ে। এরপর সে একজন ড্রাগ ডিলারের সাথে দেখা করে। সেখানে গিয়ে সে ডিলারকে বলে, তুমি হয়তো শহরের রিসেন্ট কিছু ডাকাতির কথা শুনেছ, আমি জানি তুমি সেই ডাকাতদের সম্পর্কে জানো। এখন যদি তুমি সেই ডাকাতের সম্পর্কে কোনো তথ্যই আমাকে না দাও তাহলে আমি এখনই তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাব, সাথে তোমার ওই কালো ধান্দার 12টা বাজিয়ে দেব। ড্রাগ ডিলার তখন খুবই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে রীতিমতো নীলের নাম বলে দেয়। সে বলে নীল নামের একজন ব্যক্তি আছে, সে এই সব ডাকাতির সাথে জড়িত থাকে। আর এইভাবেই ডিটেকটিভ ভিনসেন্ট ডাকাতদের সম্পর্কে সবকিছুই জানতে শুরু করে। পরের সিনে আমরা দেখতে পারি নীল কেলসোর সাথে একটি মিটিং করছিল, আর এই কেলসুই সেই ব্যক্তিটি যে ব্যক্তিটি তাদেরকে পরবর্তী কাজ দেওয়ার কথা বলেছিল। কেলসো তখন নীলকে বলে, আমি একটি ব্যাংক সম্পর্কে জানি, যে ব্যাংকটি খুব দ্রুতই এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা হচ্ছে, আর এই স্থান পরিবর্তন করার সময় তারা ব্যাংকের সকল টাকায় এক জায়গায় করবে। সেই সময় তাদের কাছে কম করে হলেও $10 মিলিয়ন থাকবে। তুমি চাইলে এই সুযোগে সব টাকা হাতিয়ে নেওয়া সম্ভব। নীল তখন ভাবতে থাকে কথাটি শুনতে যতটাই সহজ মনে হচ্ছে কাজটা ততটাই ভয়ঙ্কর, যার কারণে নীল এই কাজটি করার জন্য কোনোভাবেই রাজি হচ্ছিল না। কেলসো তখন নীলকে বলে, আমি এই কাজের পুরো প্ল্যানিং আগে থেকেই সাজিয়ে রেখেছি। আমরা এই ডাকাতি রাস্তায় করব না, বরং ব্যাংকের ভিতরেই করব। ব্যাংক যেদিন অন্য জায়গায় শিফট করা হবে ঠিক তার আগের দিন আমরা ব্যাংকে হামলা করব। ওই দিনটা হবে আমাদের জন্য পারফেক্ট একটা দিন। আমার কাছে পুরো ব্যাংকের সিকিউরিটি সিস্টেমের ফিঙ্গারপ্রিন্ট আছে, আর এই ফিঙ্গারপ্রিন্টই যথেষ্ট যে কোনো ব্যাংকে খুব সহজে লুট করার জন্য। এর সাহায্যে তোমরা খুব সহজেই সব টাকা লুট করতে পারবে। কেলসোর এমন চমৎকার প্ল্যানিং শুনে নীল তখনই সেই ব্যাংক ডাকাতি করার জন্য রাজি হয়ে যায়। ডিল শেষে নীল বাড়ি চলে আসে। সে দেখে ক্রিস তার বাসার মেঝেতে ঘুমাচ্ছে। নীল তখন ক্রিসকে সেই ব্যাংক ডাকাতির প্ল্যানিং সম্পর্কে বলতে শুরু করে। পরের সিনে আমরা দেখতে পারি নীল রজারকে ফোন দিয়ে তার ফাইলটি ডেলিভারি করার কথা বলে। রজার তখন নীলকে বলে, আমি আমার লোক দিয়ে তোমার কাছে টাকাগুলো পাঠিয়ে দেব, আর এই টাকার বিনিময়ে রজার তার ফাইলগুলো আবারও ফিরে পেতে চায়। একটু পরেই নীলের চোখ শার্লির উপর পড়ে। শার্লি তখন অন্য একজন লোকের সাথে ডেট করছিল, যা থেকে বোঝা যায় শার্লি ক্রিসকে চিট করেছে। এটা দেখে নীল শার্লির কাছে গিয়ে বলে, আমার বন্ধু ক্রিস খুবই ভালো মনের মানুষ, তুমি কোনোভাবেই তার সাথে চিট করতে পারো না। নীলের এমন কথা শুনে শার্লি আবারও ক্রিসকে একটি সুযোগ দেওয়ার কথা বলে। এরপর আমরা দেখি নীল ঠিক সেই স্থানে পৌঁছে গেছে যেখানে রজার তাকে তার সেই ফাইলটি নিয়ে আসতে বলেছিল। সেখানে তখন নীলের সাথে দেখা করতে রজারের পাঠানো একটি লোক চলে আসে। লোকটি নীলকে বলে, তুমি আগে ফাইলটি দাও, তারপরে আমি তোমার টাকা বুঝিয়ে দেব। এরপরে আমরা ক্রিসকে দেখতে পারি। সে আসলেও দূরে একটি জায়গায় থেকে তাদের উপর নজর রাখছিল। তখনই ক্রিস দেখতে পায় একটা লোক বন্দুক হাতে নিয়ে নীলের দিকে চুপি চুপি এগিয়ে আসছে, যার কারণে ক্রিস সঙ্গে সঙ্গে নীলকে সাবধান হতে বলে। নীল তখন তার গাড়ির রিভার্স গিয়ার দিয়ে পেছনে আসতে থাকে, যার ফলে বন্দুক হাতের লোকটি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। ক্রিস তখন নীলকে বাঁচাতে সেই লোকটির উপর গুলি চালাতে থাকে। গুলিবদ্ধ হয়েও সেই লোকটি বেঁচে ছিল। তারপর নীল সেই ব্যক্তিকে গাড়ির নিচে ফেলে সেখানেই মেরে ফেলে। একটু পরেই নীলের কাছ থেকে ফাইল নিতে আসা সেই ব্যক্তিটি গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখনই নীলের বন্ধু মাইকেল একটি শটগান দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর নীল সহ তার সহকারীরা টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। মাঝখান থেকে রজারের এরকম চালাকির জন্য সে তার ফাইলগুলো তো ফিরেই পেল না, বরং টাকাগুলোও হারাতে হলো। হোটেলে ফিরে নীল রজারকে ফোন দিয়ে বলে, তুমি আমার সাথে প্রতারণা করেছো, যার কারণে তোমাকে আমি মেরেই ফেলবো। কিন্তু নীল এটা কোনোভাবেই জানতো না যে তার বন্ধু ভেনগ্রু এখন রজারের সাথেই কাজ করছে। ভেনগ্রু আসলেও একজন সাইকো ছিল। সে কুমারী মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করত, তারপর তাদেরকে আবার মেরেও ফেলত, যার ফলে কিছুদিন পরপরই তাদের শহরে কুমারী মেয়েদের লাশ পাওয়া যেত। রিসেন্টলি সে আবারও একটি মেয়ের সাথে এমন কাজ করেছে, এমনকি সে মেয়ের লাশ রাস্তায় ফেলে এসেছে। ভিনসেন্ট সেই মেয়েটির লাশ দেখতে এসেও তার কোনো তদন্তই সে করে না, কারণ তার এখন প্রধান টার্গেটই হচ্ছে নীল এবং তার পুরো টিম। এরপরে আমরা দেখতে পারি ভিনসেন্টের টিম এবার নীলের উপর কড়া নজর রাখছে। নীল তখন তার টিমের সাথে নেক্সট ডাকাতির প্ল্যানিং করছিল। তাদের প্ল্যানিং শেষে তারা সেখান থেকে চলে যায়। একটু পরেই ভিনসেন্ট তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা বোঝার চেষ্টা করে আসলেও তারা কি প্ল্যান করছিল।
আর এই বিষয়গুলোই নীলের গ্রুপের একজন বুঝতে পেরে দূর থেকে ভিনসেন্টের ছবি তুলছিল। ভিনসেন্টের এই ছবি নীল এবার নেটকে দেখায়, যার কারণে নেট ভিনসেন্ট সম্পর্কে সবকিছুই নীলকে জানিয়ে দেয়। সে বলে ভিনসেন্ট একজন অনেস্ট অফিসার, সে তার জীবনের সব কেসই খুব সততার সাথে হ্যান্ডেল করেছে, তাই তুমি তাকে কোনোভাবেই হালকা মনে করো না, কারণ সে সহজে কোনো কিছুতেই হার মানে না। নীল তখন বলে, আমিও কোনোভাবে হাল ছাড়ব না, এবারের ডাকাতির প্ল্যানিংটা আমি খুব ভালোভাবেই সাকসেসফুল করে ছাড়ব। এরপরের সিনে আমরা দেখতে পারি ভিনসেন্ট রাস্তায় নীলের গাড়িকে রীতিমতো ফলো করছে, যে বিষয়টি নীলও বুঝতে পারে, যার কারণে সঙ্গে সঙ্গে তার গাড়ি সেখানে থামিয়ে দেয়। ভিনসেন্ট তখন তার গাড়ি থেকে বাইরে এসে নীলকে বলে, তুমি ট্রাফিক আইন লঙ্ঘন করছো, আমি চাইলে এখন তোমাকে সেই অপরাধে গ্রেপ্তার করতে পারি, কিন্তু আমি তা করব না। এই কথা শোনার পরে ভিনসেন্ট নীলকে বলে, আমি কি তোমার সাথে এক কাপ কফি খেতে পারি? ভিনসেন্টের এমন কথা শুনে নীল পুরো অবাক হয়ে যায়। এরপর আমরা তাদের দুজনকেই কফি শপে দেখতে পারি। সেখানে ভিনসেন্ট নীলকে বলে, আমি আমার কাজকে খুবই শ্রদ্ধা করি, তাই আমি আমার কাজের জন্য যে কোনো কিছুই করতে পারবো। তারপর সে তার পরিবার সম্পর্কেও নীলকে বলে। ভিনসেন্ট নীলকে বলে, খুব তাড়াতাড়ি আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাচ্ছে। নীল তখন বলে, আমি ছোটবেলা থেকে একা থাকতে পছন্দ করতাম, তাই আমি আমার লাইফে এখনো পর্যন্ত কাউকে আসতে দিইনি। কথায় কথায় তারা একজন আরেকজন সম্পর্কে সবকিছুই জানতে শুরু করে এবং একটা পর্যায়ে তাদের কথা শেষ হওয়ার পর তারা দুজন দুদিকে চলে যায়। অন্যদিকে ভিনগ্রু নীলের সকল প্ল্যানই জেনে গেছে, আর যেগুলো রজারকে সে জানিয়ে দেয়। ভিনগ্রু রজারকে বলে, নীল এবার একটা ব্যাংক থেকে $10 মিলিয়ন ডাকাতি করার প্ল্যানিং করছে। আমার কাছে তাদের বিরুদ্ধে একটি প্ল্যান আছে, যা দিয়ে কিনা আমরা একদিনেই মালামাল হয়ে যেতে পারি। এরপর ড্রে নামের একজন নীলকে ফোন করে বলে, পুলিশ আমার পিছু করছে, আর হয়তো খুব তাড়াতাড়ি আমি ধরা খেয়ে যাব। নীল তখন বুঝতে পারে ড্রে এবার তাদের এই নতুন মিশনের সাথে থাকতে পারবে না। ড্রে যেহেতু নীলের ড্রাইভারে কাজ করত, তাই সে না থাকায় এখন নীলকে একজন দক্ষ ড্রাইভারের খোঁজ করতে হবে। এরপর নীল নতুন একজন ড্রাইভারের খোঁজ পায়। সেখানে গিয়ে সে ড্রাইভারের কাছে তাদের সকল প্ল্যানই খুলে বলে, যা শুনে ড্রাইভার সঙ্গে সঙ্গে তার অফারে রাজি হয়ে যায়। এরপরে সিনে দেখা যায় রজারের কিছু লোক নীলের সে আগের ড্রাইভারকে মারাত্মকভাবে টর্চার করছে, এমনকি তার কাছ থেকে নীলের সকল প্রকার প্ল্যানই জানার চেষ্টা করছে। ড্রে তখন নিজের জীবন বাঁচাতে নীলের সকল প্ল্যানই তাকে বলে দেয়। আর এরপর রজারের গ্রুপের একজন লোক পুলিশকে ফোন দিয়ে নীলের সকল প্ল্যান সম্পর্কে বলে দেয়। তবে নীল কোনোভাবেই থেমে থাকে না, তারা তাদের নির্দিষ্ট দিনে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। ক্রিস সেখানে ঢুকতেই সুযোগ বুঝে ব্যাংকে থাকা গার্ডকে মেরে বন্দি করে ফেলে। তখন নীল তার বন্দুক বের করে ব্যাংকের ভিতরে থাকা সবাইকে সে ডাউন হতে বলে। এরপর ব্যাংকের ম্যানেজারকে বন্দুক দেখিয়ে সে রীতিমতো চাবি নিয়ে নেয়। অন্যদিকে ভিনসেন্ট তো নীলের সকল প্ল্যানই জেনে গেছে, যার কারণে তারা পুরোপুরি তৈরি হয়ে নীলকে গ্রেপ্তার করার জন্য বেরিয়ে পড়ে। নীল ওদিকে তার সকল কাজই প্রায় শেষ করে ফেলেছে। লকারে থাকা সকল টাকাই সে ব্যাগে তুলে বের হওয়ার প্রস্তুতি নেয়। নীল এবং তার গ্রুপ এবার খুবই কুল লুকে তাদের গাড়িতে উঠে পড়ে। ঠিক তখনই ভিনসেন্টের টিম তাদের উপরে গুলি চালাতে শুরু করে, যা দেখে ক্রিস কোনোভাবে দেরি না করে ক্রস ফায়ারিং শুরু করে। গোলাগুলির এক পর্যায়ে পুলিশের একজন লোক ভিনসেন্টের সামনেই গুলিবদ্ধ হয়ে মারা যায়। এটা দেখে ভিনসেন্ট পুরোই হিংস্রতার সাথে ডাকাতের গাড়ি টার্গেট করে গুলি ছুটতে থাকে, আর এই গুলিতেই নীলের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। বাধ্য হয়ে ডাকাতেরা তাদের গাড়ি থেকে নেমে দৌড়ে পালাতে শুরু করে। হঠাৎ একটি গুলি ক্রিসের কাঁধে গিয়ে লাগে এবং ক্রিস সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়। নীল ক্রিসের এই অবস্থা দেখে ক্রিসকে নিয়েই সে পালাতে শুরু করে। একটা সময় নীল সেখানে একটি গাড়ি খুঁজে পায়, আর সেই গাড়িতে করেই নীল এবং ক্রিস সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে আমরা মাইকেলকে দেখতে পারি, সে প্রাণপণ দৌড়ে পালাচ্ছিল। মাইকেল তখন একটা ছোট্ট বাচ্চাকে জিম্মি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ ভিনসেন্টের একটা গুলি মাইকেলের কপাল ফুটো করে দেয়, যার কারণে মাইকেল সেখানেই মারা যায়। ওদিকে নীল সেখান থেকে পালিয়ে ক্রিসকে নিয়ে একটি হাসপাতালে চলে আসে। সেখানকার ভালো চিকিৎসার ফলে ক্রিস এবারের মতো বেঁচে যায়। এরপর নীল হসপিটাল থেকে সোজা ড্রের বাড়িতে চলে যায়, কারণ নীল ভাবে ড্রে হয়তো এমন একটি বিপদে তাদেরকে ফাঁসিয়েছে। তবে ড্রের বাড়িতে আসতেই নীল দেখে ড্রে একদম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। ড্রে তার মৃত্যুর আগে নীলকে বলে, তোমার এই ডাকাতির প্ল্যান লিক হওয়ার পেছনে ভেনগ্রু এবং রজারের হাত আছে। ওরা দুজন এখন একসাথেই কাজ করছে। ওরা আমার স্ত্রীকেও মেরে ফেলেছে, আর আমার এমন অবস্থা করেছে যে আমি বাধ্য হয়েছি সকল প্ল্যান বলে দিতে। এ কথা শেষেই ড্রে সেখানে মারা যায়। কিছুক্ষণ পর নীল সোজা রজারের কাছে চলে যায়। সেখানে গিয়ে সে কোনো প্রকার কথা না বলে রজারকে গুলি করে সেখানেই মেরে ফেলে। ওদিকে পুলিশ ক্রিসের স্ত্রী শার্লিকে ধরে নিয়ে আসে আর তাকে বলে, তুমি এখন ক্রিসকে ধরার জন্য আমাকে সাহায্য করো, নয়তো আমরা এখন তোমাকে জেলে ঢুকিয়ে দেব। উপায় না পেয়ে শার্লি তখন রাজি হয়ে যায়। এরপর ক্রিস যখন শার্লির সাথে দেখা করতে আসে, তখন শার্লি তার বেলকুনিতে দাঁড়িয়েছিল। এ সময় শার্লি তার হাতের ইশারা দিয়ে ক্রিসকে বুঝিয়ে দেয়, এখান থেকে চলে যাও, না হলে তোমার বিপদ হতে পারে। শার্লি এমন ইশারা বুঝতে পেরে ক্রিস সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে নীল তার গার্লফ্রেন্ডকে বলছে, আমরা এই দেশ ছেড়ে দূরের কোনো দেশে চলে যাব, তারপর সেখানে গিয়ে সুখের একটা সংসার সাজাবো। এই কথা শুনে তার গার্লফ্রেন্ড রাজি হয়ে যায়। এরপর তারা দুজন যখন গাড়িতে চড়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, তখন নেট নীলকে ফোন করে বলে, আমি ভেনগ্রুর খোঁজ পেয়েছি। সে একটা হোটেলে লুকিয়ে আছে, কিন্তু ওই হোটেলের বাইরে পুলিশের কড়া সিকিউরিটি আছে।
নেটের কথা শুনতেই নীল ভেনগ্রুকে মারতে সোজা সেই হোটেলের দিকে চলে যায়। সেখানে গিয়েই সে ভেনগ্রুকে মেরে ফেলে। সাথে সাথে সেখানে পুলিশ আসতে শুরু করে। ভিনসেন্টও বুঝে যায় নীল এখন এই হোটেলেই আছে। হোটেলে এসে ভিনসেন্ট নীলকে দেখতে পায়। অন্যদিকে ভিনসেন্টকে দেখে নীল সেখান থেকে পালাতে শুরু করে। ভিনসেন্টও প্রাণপণ তাকে ধরার জন্য চেষ্টা করে। একটা সময় নীল যখন ভিনসেন্টের দিকে তার বন্দুক তাক করে, তখন ভিনসেন্ট নীলের ছায়া দেখে উল্টো নীলকেই গুলি করে বসে। আর এ সময় ভিনসেন্টের গুলিতে নীলের বুক একদমই ক্ষতবিক্ষত হয়ে যায়, এমনকি সে মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে নীল তার রক্তমাখা হাত ভিনসেন্টের দিকে বাড়িয়ে দেয়। ভিনসেন্টও তখন নীলের হাতে হাত রাখে, কারণ ভিনসেন্ট জানতো তাদের পেশার ভিন্নতা থাকলেও নীল একদম তার মতো ডেডিকেটেড একজন মানুষ ছিল। আর এমন একটি সিনের মধ্যে দিয়ে আজকের এই মুভিটির গল্প শেষ হয়ে যায়। তবে নীলের এই অবস্থা দেখে আমাদের কষ্ট লাগলেও গল্পের শেষ চিত্র আমাদের বুঝিয়ে দেয় অপরাধের শাস্তি অবশ্যই থাকে। তাই হয়তো আমাদের সবারই উচিত অপরাধমূলক কর্মকাণ্ডগুলোর মধ্যে থেকে দিন দিন আমাদের সরে আসা। আর এভাবেই হয়তো সুন্দর একটি সমাজ নির্বিশেষে দেশ গড়া সম্ভব। তো বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করতে একটু ভুলবে না। পাশাপাশি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো, যেন আমি আরও ভালো ভালো স্টোরি নিয়ে তোমাদের সামনে আসতে পারি। তো আজকের বারে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।